প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে এটি আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 3/5 দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ? অঙ্কটা অনেক ইজি। যদি আমরা দেখুন 3/5 যেহেতু বলা রয়েছে তাহলে আমরা দৈর্ঘ্যটা ধরে নেব, দৈর্ঘ্য ধরে নেব 5x। দৈর্ঘ্য যদি 5x হয় তাহলে আমরা লিখতে পারি অতএব আয়তাকার জমির প্রস্থ আমরা লিখতে পারি 5x গুণন, যেহেতু এখানে বলা রয়েছে দৈর্ঘ্যর কত অংশ, দৈর্ঘ্যর 3/5, দৈর্ঘ্যর 3/5, তাহলে এটা, তাহলে দৈর্ঘ্যটা দাঁড়াবে কত 3x একক, এটা 5x একক যদি ধরে নিই। তাহলে এবার দেখুন, এবার আমরা ক্ষেত্রফলটা পাবো এখানে 5x গুণন 3x, তাহলে আমরা লিখতে পাবো 15x²। ঠিক সিমিলারলি দেখুন এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা ক্ষেত্রফলটা কত পাবো, দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি দ্বিগুণ করি 2 গুণন 5x গুণন 2 গুণন 3x, আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে প্রস্থকে 2 দ্বারা গুণ দিলাম, দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ দিলাম, প্রস্থকে 2 দ্বারা গুণ দিলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল আসবে 60x²। এখানে বলা রয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ, অর্থাৎ মূল আয়তক্ষেত্র ছিল 15x², আর এটা হচ্ছে 60x², এটা শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে এখানে পাবো আমরা 400%। অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন ক্ষেত্রফল পুরাতন ক্ষেত্রফলের শতকরা 400%। এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে 98টি কমলা দুটি ঝুড়ির মধ্যে এমনভাবে ভাগ করে রাখা হলো যে বড় ঝুড়ির কমলার সংখ্যার 6 গুণ ছোট ঝুড়ির কমলার সংখ্যার 6 গুণের চেয়ে 12টি বেশি। ঝুড়ি দুটিতে মানে বড় ঝুড়িতে ছোট ঝুড়ি অপেক্ষা কতটি কমলা বেশি? আচ্ছা, ধরি আমরা যদি ধরি বড় ঝুড়িতে কমলা আছে xটি, তাহলে ছোটটিতে থাকবে কতটি? মোট আছে কতটি আমাদের 98টি, তাহলে 98 মাইনাস এক্সটি থাকবে, এটি তো থাকার কথা। আমরা প্রশ্ন মতো লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা লিখতে পারি। দেখুন এখানে কি বলা রয়েছে যে বড় ঝুঁটি কমলার সংখ্যার 6 গুণ, অর্থাৎ বড় ঝুঁটি যদি আমরা এটা বড় ধরেছিলাম তাহলে বড়টি 6 গুণ, অর্থাৎ 6x ইকুয়াল টু ছোট ঝুড়ির কমলার সংখ্যার 6 গুণের চেয়ে 12 বেশি, অর্থাৎ এটা 6 গুণ, যাই হোক বাংলা ইংরেজি মিক্সড হলো, আমি এখানে ইংরেজি লিখে দিই। 98 মাইনাস এক্স থেকে কত বেশি? 12 বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি 6x ইকুয়াল টু 98কে 6 দ্বারা গুণ করলে হয় 588 মাইনাস 6x প্লাস 12, তাহলে আমরা লিখতে পারি দেখুন 6xটাকে যদি আমরা ডান পাশে আনি তাহলে হবে 12x ইকুয়াল টু 588 থেকে যদি আমরা 588-র সাথে যদি 12 যোগ করি তাহলে হবে আমাদের কত, যদি যোগ করি তাহলে হবে আমাদের 600, বা x ইকুয়াল টু আমরা পাবো 50। তাহলে দেখুন যেহেতু আমরা x এর মান পেয়ে গেছি সেহেতু আমরা অঙ্কের উত্তরটা বের করে ফেলতে পারবো। এখানে চেয়েছে পার্থক্য, তাহলে আমরা পার্থক্যটা বের করে ফেলতে পারি। দেখুন দেওয়া এখানে উপরে কি রয়েছে, x মাইনাস, অর্থাৎ বড়টিতে আছে xটি, তাহলে ছোটটিতে থাকবে 98 মাইনাস x, তাহলে এটা মাইনাসে প্লাস হচ্ছে x, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x মাইনাস 98। আমরা যেহেতু x এর মান জানি তাহলে আমরা 2 গুণন লিখবো 50 মাইনাস, আমি আবারও 98 এইভাবে লিখে ফেলছি 98, তাহলে 2 জন্য 50, 100 মাইনাস 98, অর্থাৎ এখানে পার্থক্য হচ্ছে দুটি। অর্থাৎ এখানে বলা হয়েছে বড় ঝুড়ি অপেক্ষা ছোট ঝুড়িতে দুটি, মানে ছোট ঝুড়ি অপেক্ষা বড় ঝুড়িতে দুটি কমলা বেশি রয়েছে, এটি হচ্ছে অ্যান্সার। এবারে প্রশ্নে দেখুন 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ, সবচেয়ে বড় সংখ্যাটি 4 গুণ অপেক্ষা 12 বেশি, ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, বিজোড় সংখ্যাটি যদি x হয় তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2x প্লাস 4
x প্লাস 6 x প্লাস 8 x প্লাস 10। ঠিক সিমিলারলি আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি। প্রশ্ন মতে আপনারা একটু খেয়াল করে দেখুন কি বলেছে এখানে। আচ্ছা, প্রশ্ন মতে বলেছে সংখ্যাগুলোর গড় অর্থাৎ x প্লাস 2, তারপরে x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8, x প্লাস 10 বাই 6। সংখ্যাগুলোর 6 গুণ কি বলেছে, বড় সংখ্যার 4 গুণ অপেক্ষা, বড় সংখ্যা কত x প্লাস 10, 4 গুণ অপেক্ষা 12 বেশি। প্রশ্ন মতে আমরা এটা লিখলাম। আচ্ছা, লেখার পরে আমরা এখন লিখতে পারি, উপরেগুলো যদি যোগ করি তাহলে হবে 6x প্লাস 30। আচ্ছা, এই 6 আর এই 6 যদি কেটে দেই তাহলে আমরা এখানে পাচ্ছি ইকুয়ালটি পাশে পাচ্ছি 4x প্লাস 40 প্লাস 12, বা আমরা লিখতে পারবো 2x ইকুয়াল টু 22, বা x ইকুয়াল টু আমরা পাবো 11। এখানে কি বলা রয়েছে, সংখ্যাগুলোর গড় কত। তাহলে এবার যদি আমরা গড় নির্ণয় করি দেখুন, তাহলে আমরা লিখতে পারবো প্রথম সংখ্যাটি তাহলে কত, প্রথম সংখ্যাটি যদি 11 হয় তাহলে পরের সংখ্যাটি অবশ্যই 13, তারপরের সংখ্যাটি 15, তারপরের সংখ্যাটি 17, আমরা যোগ দিই, তারপরের সংখ্যাটি হচ্ছে 19, তারপরের সংখ্যাটি হচ্ছে 21। এটাকে 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো 16। এটি হবে আমাদের অ্যান্সার। এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন, পরিবহনের সময় 13% পণ্য নষ্ট হয়ে গেল এবং 7% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর 20% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে। আচ্ছা, আমরা যদি ধরি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে দেখুন এখানে কি বলেছে, এখানে 100 টাকা থেকে কি হয়, একবার 13% নষ্ট হয়ে যায়, একবার কত নষ্ট হয়, আরেকবার নষ্ট হয়ে হচ্ছে 7%। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পণ্য টিকতেছে হচ্ছে কত টাকার, 80 টাকার পণ্য কি হচ্ছে টিকতেছে। আচ্ছা, 80 টাকাতে তার লাভ করতে হবে কত টাকা, 120 টাকা। 80 টাকার জিনিস তাকে বিক্রি করতে হবে কত টাকায়, 120 টাকায়, যেহেতু 20% লাভের কথা বলা রয়েছে। তাহলে এখানে তার লাভ করতে হচ্ছে কত টাকা, 120 মাইনাস 80, 40 টাকা। এখানে তাকে বাড়াতে হচ্ছে কত টাকা, 40 টাকা। তাহলে আমরা লিখতে পারি 80 টাকায় লাভ করতে হবে 40 টাকা। সিমিলারলি আমরা লিখতে পারি 1 টাকায় লাভ করতে হবে 40/80, আবার 100 টাকায় লাভ করতে হবে, যেহেতু শতকরার কথা বলা রয়েছে সেহেতু আমরা লিখব 40 গুণন 100 বাই হচ্ছে 80। তাহলে এখানে আমরা পাবো 50 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আসন মিলিয়ে মোট 500 আসন আছে। প্রথম শ্রেণীর একটি টিকিটের দাম 30 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর একটি টিকিটের দাম 18 টাকা। সবগুলো টিকিটের বিক্রয় মূল্য 10,500 টাকা হলে দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত। আচ্ছা, ধরি দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা হচ্ছে এক্সটি। তৃতীয় শ্রেণীর আসন সংখ্যা যদি এক্স হয় আর মোট আসন সংখ্যা আছে 500, তাহলে 500 মাইনাস এক্স হচ্ছে কি প্রথম শ্রেণীর আসন সংখ্যা। দ্বিতীয় শ্রেণীর এক্স হলে প্রথম হচ্ছে 500 মাইনাস এক্স। আচ্ছা, এবার আমরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখুন কি বলেছে, যে 30 টাকা করে প্রথম শ্রেণীর আসন সংখ্যা হচ্ছে 30 টাকা, তাহলে 30 গুণন প্রথম শ্রেণী 500 মাইনাস এক্স প্লাস দ্বিতীয় শ্রেণীর হচ্ছে কত টাকা, 18 টাকা করে। তাহলে 18x সমান সমান মোট টাকা কত, 10,500। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারবো 5 30 15,000 মাইনাস 30x প্লাস 18x ইকুয়াল টু 10,500। বা আমরা যদি 18x আর 30x থেকে 18x চলে যায় তাহলে থাকে 12x, আর এই 15,000 যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো 15,000 মাইনাস 10,500, বা এক্স ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে আমরা 12 ভাগ দিতে পারবো। এখানে কত থাকে, এখানে থাকতেছে আমাদের 4,500 টাকা।
তাহলে 4500 যদি 12 ভাগ করি তাহলে আসতেছে 375 টাকা। 375, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা হচ্ছে কত? 375। এটি হচ্ছে আনসার। দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা হচ্ছে 375। এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে যে 2 ঘন্টার একটি ভর্তি পরীক্ষায় 50টি গণিত প্রশ্ন এবং 50টি বাংলা প্রশ্ন ছিল। একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং একটি গণিত প্রশ্নের উত্তর দিতে যত সময় ব্যয় করে, একটি বাংলা প্রশ্নের উত্তর দিতে তার 1/3 সময় ব্যয় করে। গণিত প্রশ্নের উত্তর দিতে সে মোট কত মিনিট সময় ব্যয় করেছিল? আচ্ছা, এখানে 2 ঘন্টা মানে কি? 2 ঘন্টা মানে হচ্ছে আমরা লিখতে পারি 2 × 60 = 120 মিনিট। অর্থাৎ 120 মিনিটে সে কী করেছে? 120 মিনিটে সে 100টি প্রশ্নের উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ধরি গণিত প্রশ্নে সময় ব্যয় হয়, যেহেতু এখানে দেখুন প্রশ্ন দেখুন দেওয়া রয়েছে 1/3 কথা বলা রয়েছে, সেহেতু আমরা লিখব গণিত প্রশ্নে ব্যয় হয় 3x মিনিট এবং বাংলা প্রশ্নে ব্যয় হয় কত মিনিট? 3x এর 1/3, 3x এর 1/3 সমান সমান আমরা লিখতে পারি 1 মিনিট বা x মিনিট সমান সমান x মিনিট। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্ন মতে লিখে ফেলি, দেখুন প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কি বলেছে? প্রশ্ন মতে বলেছে যে এখানে যদি বাংলা প্রশ্নের অ্যান্সার দিতে x মিনিট লাগে, তাহলে 50টি প্রশ্নের উত্তর দিতে লাগবে 50x, আবার 50টি উত্তর দিতে লাগবে, গণিত 50টির উত্তর দিতে লাগবে 50 × 3x সমান সমান মোটের উপর সময় আছে আমার হাতে 120 মিনিট। তা এখন আমরা x এর মানটা বের করব। x = যদি আমরা বের করি, একবারে যদি আমি বের করে দিই, তাহলে আমি লিখতে পারবো 120 বাই এখান থেকে 50 50 3 50 150 আর হচ্ছে 50 200। তাহলে এখানে মান আসবে কত? x এর মান আসবে 3/5। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব গণিত প্রশ্নে এটা 3/5 মিনিট। এটা কিসে আসলো? এটা আসলো হচ্ছে আমাদের প্রত্যেকটি বাংলা প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে 5/3। আচ্ছা, তাহলে গণিত প্রশ্নের সময় লাগবে, আমরা লিখতে পারি 3/5 গুণন হচ্ছে 50। যেহেতু 50টি প্রশ্ন, সেহেতু আমাদের উত্তর সময় লাগবে 90 মিনিট। এটি হচ্ছে অ্যান্সার। আমাদের দেখতে একটু প্রবলেম হয়েছে, এবার দেখুন। ওকে, এবারে প্রশ্নটি দেখতে পাচ্ছেন 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আচ্ছা, 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমরা লিখতে পারি আমরা জানি 180 ডিগ্রি থেকে যত কোণ দেওয়া থাকবে তত কোণকে বিয়োগ করলে বাকি যেটা আসবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। 180 ডিগ্রি থেকে 78 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 102, অর্থাৎ 78 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 102 ডিগ্রি। আচ্ছা, এবার প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন কাদের দুইটি সঞ্চয় হিসাবে মোট 15,000 টাকা জমা রাখলো। একটি হিসাব থেকে সে বাৎসরিক 5% হারে সুদ পাবে, অপরটি থেকে 10% হারে সুদ পাবে। বছর শেষে সে যদি মোট 1110 টাকা সুদ পেয়ে থাকে, তাহলে 5% হারে সুদে সে কত টাকা জমা রেখেছিল? আচ্ছা, এখানে আমরা ধরে নিতে পারি 5% হারে জমা রাখে x টাকা, তাহলে 10% হারে জমা রাখে অবশ্যই মোট টাকা যেহেতু 15,000 রেখেছিল, তাহলে 15,000 মাইনাস x টাকা। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখুন এখানে কি বলা রয়েছে 5% হারের টাকা, অর্থাৎ এই টাকার উপর সে সুদ পায় কত? 100 টাকায় 5 টাকা সুদ পায়। সে কয় বছরের জন্য রাখছে? 1 বছরের জন্য। তাহলে x গুণন আমরা লিখতে পারি 100 উপরে সুদ পায় 5%, আবার 15,000 মাইনাস x টাকার উপর সে সুদ পায় কত টাকা? 100-তে 10 টাকা, এবং মোটে সে সুদ পায় দুইটা যোগ করার পরে সুদ পেয়ে
পেল 1110 টাকা। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি, এটাকে যদি এটা দ্বারা কাটি 20, তাহলে x/20 প্লাস আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখব 1500, কেননা এখানে যদি 100-র সঙ্গে যদি এটা কাটাকাটি করি তাহলে দুটি শূন্য কাটা যাবে, আবার 10-এর সঙ্গে গুণন হয়ে একটা শূন্য বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে হবে 1500। তাহলে 1500 মাইনাস x/10, x/10 এই কারণে এটাকে 10 দ্বারা কাটাকাটি যায়। আচ্ছা, আর ওই পাশে থাকতেছে 1110, বা আমরা লিখতে পারি x মাইনাস 2x বাই হচ্ছে 20 ইকুয়াল টু, আমরা যদি এটা ডান পাশে দিয়ে দিই, 20 হচ্ছে 10 এবং 20-এর লসাগু, আর হচ্ছে x মাইনাস 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1110 মাইনাস 1500, বা আমরা লিখতে পারি এই পাশে থাকতেছে মাইনাস x বাই 20 ইকুয়াল টু ওই পাশে থাকতেছে কত, মাইনাস 390, বা আমরা লিখতে পারি মাইনাস x ইকুয়াল টু, এটা থেকে যদি গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে 7800, মাইনাস দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিলে x ইকুয়াল টু 7800, মাইনাস এই জন্য বাদ দিব কারণ টাকা কখনো নেগেটিভ হয় না। এটি হচ্ছে আনসার। আচ্ছা, এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে একটি নৌকা মালামাল সহ যে গতিতে চলে, খালি থাকলে তার দ্বিগুণ গতিতে চলে। নৌকাটি মালামাল সহ 40 কিলোমিটার অতিক্রম করে 2 ঘন্টা ব্যয় করে নৌকা থেকে মালামাল নামায় এবং খালি অবস্থায় পূর্বের স্থানে ফিরে আসে। সব মিলিয়ে যদি 17 ঘন্টা সময় লাগে তাহলে খালি অবস্থায় নৌকাটির বেগ কত কিলোমিটার বা ঘন্টা ছিল? আচ্ছা, এখানে আমরা লিখতে পারি মালামাল সহ নৌকার বেগ যদি ধরি x কিলোমিটার পার ঘন্টা, তাহলে মালামাল ব্যতীত কত হবে? এখানে দেখুন কি বলেছে, মালামাল সহ যে গতি থাকে খালি থাকলে তার দ্বিগুণ থাকে, তাহলে খালি থাকলে তার গতি হবে 2x কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে খালি আর এটা হচ্ছে মালামাল সহ। তাহলে আমরা এখন প্রশ্ন মতে যদি লিখি, দেখুন প্রশ্ন মতে এখানে লিখতে পারবো, এখানে কি বলেছে 40 কিলোমিটার অতিক্রম করে, তাহলে আমরা লিখব 40/x প্লাস 40/2x ইকুয়াল টু 17-2। 17-2 কেন? 2 ঘন্টা সময় শুধু মালামাল নামানোর জন্য কি করেছে, ব্যয় করেছে, তাহলে ওই 2 ঘন্টা বাদ। ঠিক আছে, বা আমরা লিখতে পারি, এখানে যদি আমরা লিখি তাহলে লিখব 40x প্লাস 40/2x ইকুয়াল টু 15, বা আমরা লিখতে পারি এখানে যদি 2x আর x এর লসাগু করতে পারি। যাই হোক, তার আগে আমরা লসাগু করার আগে এটা আগে করে ফেলি। এটা যদি 20 হয়, কারণ 2 দ্বারা আমরা উপর নিচে কাটাকাটি করলে 20, তাহলে এখন x আর x এর লসাগু যদি আমরা করি তাহলে xই পাবো। তাহলে আমরা উপরে লিখতে পারি 40 প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে 15, x ইকুয়াল টু আমরা পাবো 60/15 সমান সমান 4। তাহলে দেখুন x এর মান আমরা কি পেলাম, 4 পেলাম, অর্থাৎ খালি অবস্থায় নৌকার বেগ আমরা লিখতে পারবো এখন, অতএব মালামাল সহ নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে খালি অবস্থায় 4 গুণন 2 অর্থাৎ 8 কিলোমিটার পার ঘন্টা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কোনো প্রকার পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।